হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আমি অরিন্দম চ্যাটার্জি। আর আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা ক্লাস নিয়ে কিন্তু আলোচনা করতে চলে এসেছি। তো এতদিন আমার শরীর খারাপ ছিল, অলরেডি অনেকে শুনেছো। তো সেই জন্য আমি ক্লাস রেকর্ড করতে পারিনি। সেই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো আনতে পারছিলাম না। আপাতত আমার শরীর এবং গলা দুটোই ঠিকঠাকভাবে কাজ করছে বর্তমানে, এবং আমি ভালোভাবে রেকর্ড করতে পারছি। তো আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে রাশিয়ার আর্থকোয়েক ইস্যু নিয়ে। আচ্ছা, এই ভিডিওটা কিসের সঙ্গে জড়িত হবে বা সম্পর্কিত? দেখো, আমি সাধারণত জিওগ্রাফি অপশনাল পড়াই WBCS এর জন্য। তো সেখানে কিন্তু আর্থকোয়েক বলে যে পার্টটা থাকে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা মেনলি আমি জিওগ্রাফি অপশনালের পেপারকেই কিন্তু লক্ষ্য করে তৈরি করছি। তো আজকে একটা নিউজ এসছে বিভিন্ন জায়গায় যে রাশিয়ার আর্থকোয়েক হয়েছে, সুনামি হয়েছে। তো এর উপরে এরকম একটা কোশ্চেন 2017 সালে এসেছিল। কোশ্চেনটা ছিল, হাউ টু আর্থকোয়েক ওয়েভস হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ। মানে পৃথিবীর যে ইন্টেরিয়র পার্ট বা ভূত্বকের গঠন, এটা জানতে কিভাবে ভূমিকম্পের তরঙ্গ সাহায্য করে, ঠিক আছে? এবং এটাকেই ব্যাখ্যা করতে আর একটা কোশ্চেন এর সঙ্গে ছিল, যেটা বলেছে যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির সাহায্যে এটা ব্যাখ্যা করো। দেখো, এখানে আমি সেই কোশ্চেনটাই বাংলায় লিখেছি তোমাদের জন্য, যারা বাংলায় অপশনাল দেবে তাদের জন্য সুবিধা হবে এটা। এই কোশ্চেনের অ্যানালিসিসটা আমি করে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা আমি করব, সেকেন্ড কোশ্চেনটা আমাদের পেড ক্লাসে হয়। তো আমি সেকেন্ড কোশ্চেনটা আজকে আলোচনা করব না, শুধু ফার্স্ট কোশ্চেনটা করব, যে কিভাবে ভূমিকম্প তরঙ্গ পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে ধারণা দিতে পারে। ওকে, সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে আজকে। সেটা 15 নম্বরের কোশ্চেন, এবং তারপরে 15 নম্বরের কোশ্চেন হচ্ছে মহাদেশের সঞ্চালন তত্ত্ব। মানে এটাকে হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। এটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ওকে, আমি আজকে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির উপরে আলোচনা করব না। এখানে কিন্তু কন্টিনেন্টাল ড্রিফট থিওরিকে লিখতে বলেনি, বলেছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির সাহায্যে কি করে প্রমাণ করবে যে ভূমিকম্পের তরঙ্গ দিয়েই পৃথিবীর অভ্যন্তর ভাগের ধারণা পাওয়া যায়। তো চলো, এই কোশ্চেনটা লিখতে গেলে আমরা কিভাবে কি বিষয়গুলো আলোচনা করতে হবে, এর একটা মানে স্যাম্পল সেট তো আমি দিয়েছি। এরম ভাবেই লিখতে হবে, একটু গুছিয়ে ছবি টবি দিতে হবে, এই জাস্ট, ঠিক আছে? দেখো, ভূমিকম্পের তরঙ্গ বলতে যেটাকে আমরা বলি ইংরেজিতে, সেটা হচ্ছে সেসমিক ওয়েভ। এরকম লিখতে হবে কিন্তু, যে ভূমিকম্পের সময় উৎপন্ন ভূমিকম্প তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বোঝার জন্য সব থেকে কার্যকর উপায় বা কার্যকর ভূমিকা পালন করে। তুমি তোমার মতো ভাষায় লিখবে, আমি আমার মতো ভাষায় লিখেছি। কখনো কিন্তু কোনোভাবে কোনো টিচারের ভাষা কিন্তু কপি করবে না। কারণ দেখো, এই ধরনের যে কন্টেন্টগুলো আমরা লিখি, এই একই কন্টেন্ট যদি সমস্ত স্টুডেন্ট লেখে, তখন যে খাতা দেখবে সে কি ভাববে, তার কিরম ইমপ্রেশন হবে, এটা আগে ভাবো। সে কখনো কিন্তু ভালোভাবে দেখবে না, সে ভাববে ও বাবা, একই জায়গা থেকে সবাই পড়ে চলে এসছে। সেটা কখনোই উচিত না। তুমি তোমার ভাষায় লিখবে, জাস্ট বুঝে নাও। ভূমিকম্প যখন হয় তখন ভূমিকম্পের তরঙ্গ বা সেসমিক ওয়েভ তৈরি হয়। এই সেসমিক ওয়েভ না দু প্রকার, একটা হচ্ছে পি ওয়েভ আর একটা হচ্ছে এস ওয়েভ, ঠিক আছে? পি বলতে প্রাইমারি ওয়েভ, এস বলতে সেকেন্ডারি ওয়েভ। এগুলো অলরেডি তোমরা পড়েছো, আই থিঙ্ক সবাই পড়েছো। যারা না পড়ে আছো, হবে ভাবছো WBCS অপশনালে জিওগ্রাফি নেবো কিনা, তো দেখো, যদি মনে হয় এই ক্লাসটা দেখার পরে যে হ্যাঁ এইরকম কন্টেন্ট আছে, আমি পারবো, তো নেবে। আমি এই চ্যানেলে কিন্তু আস্তে আস্তে অপশনালের ভিডিও নিয়ে আসবো। আমি জিওগ্রাফির অপশনালটা কভার করা শুরু করব। এরপরে তার সঙ্গে আমাদের পলিটিক্যাল সায়েন্সের অপশনালটা আসবে, ঠিক আছে? খুব শিগগিরই আমরা পলিটিক্যাল সায়েন্সের অপশনালটাও নিয়ে আসছি। এবং তার ছাড়াও অন্যান্য যে অপশনালগুলো আছে, যেমন মনে করো বাংলা বলো, সোসিওলজি বলো, আমরা চেষ্টা করছি অন্যান্য স্যার ম্যামেদের সঙ্গে কথা বলার। দেখো, একটা চ্যানেল তৈরি হতে গেলে সময় লাগে। বর্তমানে আমাদের 850 সাবস্ক্রাইবার, এবং সেই হিসাবে যেরকম ভিউ আসার কথা সমস্ত ভিডিওতে আসে না। এবার আমরা ফ্রিতেই তোমাদের জন্য কন্টেন্ট নিয়ে আসছি, এবং বিভিন্ন বাইরের টিচার আনতে গেলে তাদেরকে স্যালারি দিতে হয়, এটা তোমরা জানো নিশ্চয়ই। যদি চ্যানেলটা তোমরা প্রমোট করতে চাও, তোমরা যদি কন্টেন্ট পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে প্রমোট করতে হবে চ্যানেলটা। ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমরাও আরো উদ্যমের সঙ্গে অনেক নতুন নতুন টিচারের সঙ্গে কথা বলতে পারবো। কারণ নতুন টিচার যখন আসে না, সে আসার আগে দেখে চ্যানেলের সাবস্ক্রাইবার কতটা, চ্যানেলে ভিউ কতটা আসছে, এগুলো দেখে, তারাও দেখে। কারণ তারাও একটা নতুন চ্যানেলে হুট করে চলে আসতে চায় না। কি জন্য আসবে, এটা আগে ভাবো। তুমি একটা আননোন কোম্পানিতে কখনো জয়েন করবে? তুমি যদি জয়েন করো, তুমি সব সময় চাইবে একটা বেটার কোনো জায়গায় কাজ করি। কারণ বেটার জায়গায় কাজ করলে অনেক মানুষ তোমাকে চিনবে। তো এই জিনিসগুলো বুঝবে। এগুলো বুঝে যদি মনে হয় যে হ্যাঁ, এই দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি তোমাদের সবাইকে একটা বেশ স্বল্প মূল্যে এবং
তোমাদের সাধ্যের মধ্যে ঠিকঠাক এডুকেশন দিচ্ছে, তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলের ভিডিওগুলোকে দেখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এইটুকুই তোমাদের কাছ থেকে আমাদের চাহিদা, ঠিক আছে? চলো এগুলো নিয়ে আর কথা বলবো না, আমি আলোচনায় যাচ্ছি। তো পি ওয়েভ আর এস ওয়েভ থাকে। এই পি ওয়েভ আর এস ওয়েভ না, তাদের গঠন প্রকৃতি আলাদা হয়, তাদের ফিচার্স আলাদা হয়, এবং এই ফিচার্সের মাধ্যমেই আমরা ভূত্বকের গঠন জানতে পারি। কারণ এই তরঙ্গগুলো পৃথিবীর বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে যখন যায়, তখন ভিন্ন ভিন্ন গতিতে যায়। মানে মনে করো পি ওয়েভের ভেলোসিটি যদি আমি বলি v1, তাহলে এস ওয়েভের ভেলোসিটি হবে v2। এবার হতে পারে এই v1 গ্রেটার দ্যান v2, এটা হতে পারে, বা v2 গ্রেটার দ্যান v1। এবার মনে করো ভেলোসিটি কোনো ডেনসিটির উপরে কিভাবে ডিপেন্ড করছে সেটাও জানতে হবে, ঠিক আছে? তারপরে যার মাধ্যমে কি হয়, যখন এই পৃথিবীর বিভিন্ন মানে স্তরের ভেতর দিয়ে যাচ্ছে, ভূ অভ্যন্তরের যে স্তরগুলো রয়েছে, তখন সেই যাওয়ার সময় পৃথিবীর অভ্যন্তরের গঠন এবং উপাদান সম্পর্কিত তথ্য জানা যায়। কেন জানা যাচ্ছে? কারণ মনে করো একটা তরঙ্গ এরম এরম করে করে যাচ্ছে, তো তরঙ্গ যেতে গিয়ে কোনো জায়গায় হয়তো তরঙ্গটা ভ্যানিশ হয়ে গেল, আবার কোনো জায়গায় তরঙ্গটা গেল। এবার ভ্যানিশ হয়ে গেল, কি করে তরঙ্গ ভ্যানিশ হতে পারে? আচ্ছা, কখনো কি শুনেছো যে সাউন্ড ভ্যাকিউমের মধ্যে দিয়ে চলে যাচ্ছে? শুনেছো? যেখানে ভ্যাকিউম আছে সেখান থেকে সাউন্ড যেতে পারে না, লাইট চলে যায়। লাইট লাইট কিন্তু ভ্যাকিউমের মধ্যে মাধ্যমে চলে যায়। এগুলো ফিজিক্সের জিনিস, ঠিক আছে? তো কেন লাইট চলে যায়? কারণ লাইট হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে? আর যদি সাউন্ড বলি, সাউন্ড হচ্ছে লঙ্গিটিউডাল ওয়েভ। এই লঙ্গিটিউডাল ট্রান্সভার্স, এটা নিয়েই এখন আলোচনাটা আমি করব। তো এই ওয়েভের বিভিন্ন গঠনের জন্য, মানে বিভিন্ন স্তরের ভেতর দিয়ে যখন যায়, সে বিভিন্ন রকম কার্যকারিতা বা বিভিন্ন রকম গঠন প্রকৃতি দেখায়। তো সেটার উপরে ভিত্তি করে আমাদের কিন্তু লিখতে হবে। তো ভূমিকম্পের তরঙ্গের ফলে প্রধান যে দুটো তরঙ্গ সম্পর্কে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে এক হচ্ছে প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ, আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ। দেখো প্রাইমারি ওয়েভের কি গঠন প্রকৃতি, এটা হচ্ছে লঙ্গিটিউডাল ওয়েভ। আমি কি বলছিলাম? লঙ্গিটিউডাল। লঙ্গিটিউডাল মানে যে যার গতি মনে করো অ্যাকচুয়ালি দিক নির্দেশে যাচ্ছে, মনে করো এই এক্স থেকে এই ডিরেকশনটা হচ্ছে মনে করো এক্স ড্যাশ, ঠিক আছে? এক্স থেকে এক্স ড্যাশের দিকে যাচ্ছে, তাহলে তার গতির সঙ্গে তার যে কম্পন, একটা মানে তরঙ্গ গেলে তো এরকম করতে করতে যায়, এটা সবাই জানো। সেই কম্পন একই দিকে হয়, ঠিক আছে? মানে কোনো লম্ব থাকে না তাদের মধ্যে, যে অ্যাঙ্গেলটা সেটা 0 ডিগ্রি হয়, ঠিক আছে? এবং এটা কি বলছে বলতো, এই পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ যেটা, সেটা কঠিন, তরল এবং গ্যাস, এই তিনটে মাধ্যমের মধ্যে দিয়ে চলে যেতে পারে। মানে মাধ্যম বা মিডিয়াম যেটাকে আমরা বলি, মিডিয়ামের ওপরে কিন্তু এ ডিপেন্ডেন্ট নয়। মানে মিডিয়াম যাই হোক না কেন, প্রাইমারি ওয়েভ পার করে যায়। গতি কত থাকে, মানে স্পিড কত থাকে? যদি ভূত্বকের কথা বলি, ভূত্বক বলতে পৃথিবীর ওপরে ভাগ, ঠিক আছে? একটু পরে ছবি দেখাবো। ভূত্বকের এর গতি থাকে 5 থেকে 8 কিলোমিটার পার সেকেন্ড, এগুলো লিখতে হবে কিন্তু। আর ভূত্বকের অভ্যন্তরে, মানে যেখানে ম্যান্টেল বলে, আমরা যদি বলি কিরম ভাবে থাকে, এরকম ভাবে থাকে। তো এটাও ভূত্বকের ওপরে, আমি ছবিটায় ড্র করছি। ক্লাসটা একটু কিন্তু সময় লাগবে, সবাই মন দিয়ে দেখবে। এটা হচ্ছে ভূত্বকের ওপরের জায়গা। এখানে গতি 5 থেকে 8 কিলোমিটার পার সেকেন্ড। ভূত্বকের যখন নিচে যাচ্ছে, এই পার্টটাকে বলা হয় ম্যান্টেল। মনে করে এই পার্টটা বা এর থেকে উপরে এরকম কোনো একটা জায়গায়, এইটাকে বলা হয় ম্যান্টেল। ওপরটা হচ্ছে ক্রাস্ট, ওপরটা হচ্ছে ক্রাস্ট, নিচেরটা হচ্ছে ম্যান্টেল। আর তার নিচে কি থাকে? তার নিচে থাকে কোর। ওকে, তার নিচে থাকে কোর। এইটুকু সবাই বুঝে গেছো? তো যখন ভূত্বকের ওপরে, তখন তার গতিবেগ হচ্ছে 5 থেকে 8 কিলোমিটার পার সেকেন্ড, এবং ম্যান্টেলে গতিবেগ কত? 13.5 কিলোমিটার পার সেকেন্ড। মানে যত নিচে যাচ্ছে তার গতিবেগ বাড়ছে। কেন গতিবেগ বাড়ছে? নিচে গেলে কি বাড়ছে? নিচে গেলে ডেনসিটি বাড়ছে। ওকে, আমি একটু আগে আলোচনা করেছিলাম ডেনসিটি নিয়ে। নিচে গেলে যেহেতু ডেনসিটি বাড়ছে, তাই তার গতিবেগও বাড়ছে। এবং শব্দ তরঙ্গের মতো সংকোচন ও প্রসারণ দুটোই ঘটছে, ঠিক আছে? মানে শব্দ তরঙ্গ কিরম ভাবে যায়, এরম ভাবে গেল, তারপরে আবার কিছুটা এরম ভাবে গেল, তারপরে আবার এরম ভাবে গেল, এরম ভাবে যায়। তো তো সংকোচন প্রসারণ, এই জায়গাটাকে বলা হয় সংকোচন। আর এখান থেকে এইটুকু জায়গাটাকে দেখো, যেখানে অ্যামপ্লিটিউডটা বড় হয়ে গেছে, সেটাকে বলা হয় প্রসারণ। আর সেকেন্ডারি ওয়েভের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ মানে কি? মনে করো ডিরেকশন এদিকে, এইরকম কাঁপতে কাঁপতে যাবে। মানে এখানেও দেখে মনে হচ্ছে একই রকম, কিন্তু এটা একই রকম নয়। মানে সরি, ডিরেকশনের সঙ্গে এর কম্পনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ওকে, মানে এরকম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এগুলো ফিজিক্সে তোমাদেরকে অ্যান্সার পড়াবে। আমি যেটুকু ফিজিক্স জানি সেটুকুর ওপর তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, ঠিক আছে? এগুলো তোমাদেরকে একদম ডিটেলসে, মানে কোনটা লঙ্গিটিউডাল বলে, কোনটা ট্রান্সভার্স বলে, সেগুলো নিয়ে আলোচনা করে দেবো অ্যান্সার, কোনো চিন্তা নেই। আমি জাস্ট এখানে যেগুলো দরকার হবে সেগুলো বলছি। এবার ট্রান্সভার্স হওয়াতে কি হচ্ছে, এই সেকেন্ডারি ওয়েভ কি বললাম? ট্রান্সভার্স ওয়েভ, এবং সেটা শুধু কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে।
তাহলে মনে করো এই যে আমি বললাম ভূত্বকের গঠনটা, ভূত্বকের গঠনের মধ্যে কোনো জায়গা লিকুইড হতে পারে, লিকুইড হতে পারে। তা লিকুইড হলে তার ভেতর দিয়ে কি এস ওয়েভ যাবে? যাবে না। তাহলে মনে করো, এবার ভাবো, মনে করো না, এবার ভাবো জিনিসটা কি, যখন মনে করো ভূমিকম্প হলো কোনো একটা জায়গায়, এবং ভূমিকম্প হওয়ার পর পি ওয়েভ এস ওয়েভ দুটোই বেরোলো। এবার সেই এস ওয়েভ যেতে 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 হুট করে ভ্যানিশ হয়ে গেল। মানে কি, ভ্যানিশ যেই হয়ে গেল তখন আমরা বুঝতে পারলাম মানে ভূত্বকের ভেতরে এই লেয়ারটায় না লিকুইড রয়েছে, তাই তো? কারণ লিকুইডের ভেতর দিয়ে তো এটা পার হতে পারে না, লিকুইডের মধ্যে দিয়ে চলতে পারে না, তাহলে এই স্তরে লিকুইড রয়েছে। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমরা ভূত্বকের গঠন সম্পর্কে আইডিয়া পাচ্ছি। তরলে চলতে না পারার কারণে পৃথিবীর বাইরের কেন্দ্রে, মানে আউটার কোর যেটা, ঠিক আছে, সেখানে অ্যাকচুয়ালি আমরা যদি এই ছবিটাকেই না একটু ভেতরে যাই বা ডিপলি আলোচনা করি, তাহলে যেরকম ছবিটা পাবো সেটা হচ্ছে এই যে এই ছবিটা। ওকে, এই ছবিটাতে আমি বোঝানোর চেষ্টা করছি এই যে পৃথিবীর ইনার কোর, ঠিক আছে, পৃথিবীর এই যে ওপরেরটা হচ্ছে ক্রাস্ট, তারপরে হচ্ছে মেন্টেল আমি বলেছিলাম, এবং তারপরে হচ্ছে কোর। ইনার কোর যেটা, ইনার কোর না সলিড দিয়ে তৈরি, এবং তার বাইরে হচ্ছে লিকুইড। তাহলে এই লিকুইড স্তরের ভেতর দিয়ে কিন্তু এস ওয়েভ যেতে পারবে না। ওকে, এস ওয়েভ এখান থেকে যেতে পারবে না। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু বোঝানোর চেষ্টা করছিলাম। এবার ক্রাস্টের ওপরেই কিন্তু এই সমস্ত ভূত্বকের গঠন হয়। দেখো, এটা হচ্ছে সি, সমুদ্র, এটা হচ্ছে মাউন্টেন। ওকে, ক্রাস্টের উপরে এগুলো তৈরি হয়, আর তার নিচে থাকে কি মেন্টেল, তারপরে থাকে কোর, এরকম ভাবে কিন্তু থাকে। এবার আমরা এখানে ছিলাম, তাহলে সেকেন্ডারি ওয়েভ এবং প্রাইমারি ওয়েভের বেসিক বৈশিষ্ট্যটা আমরা জানলাম, এটা আমাদেরকে লিখতে হবে পরীক্ষায়, এরকম ভাবেই লিখতে হবে, পাশে এই সব ছবিগুলো কিন্তু আঁকতে হবে। এবার ভূত্বকের দ্বারা যে মানে আবিষ্কৃত পৃথিবীর যে বিভিন্ন অভ্যন্তর রয়েছে সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, এর সাহায্যে তরঙ্গের উপরে ভিত্তি করে কিভাবে ব্যাখ্যা করব। দেখো বলছে, আমি কালারটা চেঞ্জ করি, বলছে যে ভূমিকম্প তরঙ্গের গতি ও দিক পরিবর্তন স্পষ্টভাবে বোঝায় যে পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন ঘনত্ব ও উপাদানের স্তর রয়েছে। তার মানে কি, তার গতি কি, গতির সাহায্যে বুঝতে পারছি ডেনসিটি আলাদা হচ্ছে। আচ্ছা, ডেনসিটি আলাদা মানে কি, বিভিন্ন স্তর, এই যে ঘনত্বের কথা বললাম, ঘনত্ব এবং বিভিন্ন স্তর রয়েছে, এবং তার দিক পরিবর্তন হচ্ছে। দিক পরিবর্তন মানে কি, যেটাকে আমরা বলি না রিফ্র্যাকশন আর রিফ্লেকশন, রিফ্র্যাকশন, আচ্ছা রিফ্র্যাকশন আর রিফ্লেকশন, এই দুটো জিনিস আলো আলো চ্যাপ্টারে আমরা সবাই পড়েছি। আচ্ছা, রিফ্লেকশন কি, রিফ্লেকশন মনে করো এখানে একটা আয়না আছে, তুমি এখান থেকে একটা আলো মানে আলো এইদিকে আয়নার দিকে ডিরেকশন দিলে, ঠিক আছে, তাহলে আলোটা এখান থেকে এরম ভাবে বেরিয়ে আসবে, এই ঘটনাটাকে বলা হয় রিফ্লেকশন। আর রিফ্র্যাকশন কি, রিফ্র্যাকশন মনে করো এখানে একটা জলের লেয়ার আছে, এবং এখান থেকে তোমার একটা আলো পড়লো, আলো পড়ার পরে এটা কিছুটা এরকম হয়ে গেল। এই যে ঘটনাটাকে, অ্যাকচুয়ালি আলোটা যাওয়ার ডিরেকশন ছিল কি, এই ডিরেকশনে, এই ডিরেকশনে যেত, কিন্তু আলটিমেটলি আলোটা চেঞ্জ হলো এই ডিরেকশনে। এই যে ঘটনা সেটা হচ্ছে রিফ্র্যাকশন। এগুলো এগুলো কিন্তু তরঙ্গের মধ্যে হয়। এই রিফ্র্যাকশন কেন হয়, বিভিন্ন মাধ্যমে আঘাত পাওয়ার ফলে কিন্তু এটা হয়। তাহলে এই যে প্রতিফলন, রিফ্লেকশন মানে কি, সরি, প্রতিফলন, আমার এখনো কিন্তু কাশি হচ্ছে, তো এটাকে সবাই একটু মেনটেন করে নেবে, ম্যানেজ করে নেবে। এই যে প্রতিফলন, প্রতিসরণ, রিফ্র্যাকশন, এই প্রক্রিয়ায় এই স্তরগুলোকে কিন্তু শনাক্ত করা যায় যে কোন জায়গায় কোন স্তর রয়েছে, যে রিফ্লেকশন হলো বা রিফ্র্যাকশন হলো, তার মাধ্যমে কিন্তু শনাক্ত করতে পারছি। তাহলে কিসের কিসের মাধ্যমে, এক হচ্ছে গতি ও দিক পরিবর্তন, দিক পরিবর্তনের মধ্যে কি কি রয়েছে, রিফ্লেকশন আর রিফ্র্যাকশন। এবার মোহ বিচ্ছিন্নতা বলে একটা পয়েন্ট তোমাদেরকে মেনশন করতে হবে। আচ্ছা, মোহ বিচ্ছিন্নতা কি জিনিস, চলো আমি আলোচনা করছি। দেখো, মোহ বিচ্ছিন্নতার ইংরাজি নাম হচ্ছে মোহ ডিসকন্টিনিউটি। মোহ ডিসকন্টিনিউটি এখানে লেখা আছে। ওপরের লেয়ারটা কি, ওপরের লেয়ারটা ক্রাস্ট, আমরা জানি ক্রাস্টের নিচে যে জায়গাটা, যেখান থেকে অ্যাকচুয়ালি ক্রাস্ট আর মেন্টেল, এইটা তো মেন্টেল, এটা হচ্ছে মেন্টেল, ক্রাস্ট আর মেন্টেলের যে সংযোগকারী যে জায়গাটা, এই যে জায়গাটা, এটাকে বলা হয় মোহ মেন্টেল। ঠিক আছে, মোহ হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, তার নামে এই জায়গাটার নাম হচ্ছে মোহ মেন্টেল। তাহলে দুটো লেয়ার আলাদা, এই দুটো লেয়ার আলাদা, উপরের লেয়ারটা হচ্ছে ক্রাস্ট আর নিচের লেয়ারটা হচ্ছে কি মেন্টেল। তাহলে ক্রাস্ট আর মেন্টেলের ভেতরে যে এই দুটোর মাঝখানে যে বাউন্ডারি জায়গাটা, সেটাকে বলা হয় মোহ ডিসকন্টিনিউটি জায়গা। ঠিক আছে, বেশ, সেটা কি বলছে, ভূত্বক ও মেন্টেল। ভূত্বক বলতে আমরা কিসের কথা বলছি, ভূত্বক বলতে আমরা বলছি ক্রাস্টের কথা। ক্রাস্ট এবং মেন্টেলের মধ্যবর্তী সীমানা হচ্ছে এই মোহ ডিসকন্টিনিউটি। এখানে কি হয়, এখানে আলটিমেটলি যদি আমরা দেখি, যখন আচ্ছা, এটা কে আবিষ্কার করেন, এটা আবিষ্কার করেন মোহরভিচিচ। ঠিক আছে,
এই ব্যক্তিটা 1909 সালে এটাকে আবিষ্কার করেন, ঠিক আছে। তার পুরো নাম হচ্ছে আন্দ্রিজা মোহরভিচিচ। এবার এই ব্যক্তিটা যখন দেখেছে বা যখন সে আবিষ্কার করেছে এই মোহ ডিসকন্টিনিউটি, সে কি দেখেছে যে এই একটা স্তর থেকে অন্য স্তরে যাওয়ার সময় পি ওয়েভ, এখানে কি থাকে, পি ওয়েভ থাকে। পি ওয়েভ মানে এর ভেতরে যে লেয়ারগুলোর ভেতর দিয়ে যাচ্ছে এটা সলিড, লিকুইড বা গ্যাস হতে পারে, ঠিক আছে। 6.7 থেকে 8.6 হয়ে যাচ্ছে, তার স্পিড চেঞ্জ হচ্ছে। তাহলে স্পিড চেঞ্জ মানে কি, আমি কি বলেছিলাম, ডেনসিটি যত বাড়বে স্পিড তত বাড়বে। ওকে, এটা কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি, এটা কিন্তু রুল, মনে রাখবে। এবার সেটাই বলছে অ্যাট দিস বাউন্ডারি, মানে এই মোহর ডিসকন্টিনিউটি এরিয়াতে, যেখানে এই একটা হচ্ছে ক্রাস্ট আর একটা হচ্ছে মেন্টাল, দুজন বর্ডার শেয়ার করছে, সেখানে পিওএফ ভেলোসিটি ইনক্রিজ করে যায়, ঠিক আছে। কোথা থেকে কোথায় ইনক্রিজ করে, 6.7 থেকে যেটা ক্রাস্টে থাকে সেটাই 8.6 হয়ে যায় কোথায়, মেন্টাল পার্টে। এবং এটা কি ব্যাখ্যা করছে, এটা ব্যাখ্যা করছে যে ডেন্সিটি কতটা, the velocity changes occurs due to the transition from less dense crucial rocks, আচ্ছা সরি ক্রুশিয়াল না, ক্রাস্টাল রক্স, ঠিক আছে। লেস ডেন্স ক্রাস্টাল রক্স কোনগুলো, গ্রানাইট, ব্যাসাল্ট, ঠিক আছে, যেগুলো রয়েছে সেগুলো সেখান থেকে কোথায় যাচ্ছে, ডেন্সার মেন্টালের দিকে যাচ্ছে, যেটাকে বলছে পিরিয়ডিটিস, ঠিক আছে। এই দিকে যে মুভমেন্ট হচ্ছে, মানে ভূত্বকের গঠনে যে আস্তে আস্তে ঘনত্ব বাড়ছে, সেটা আমরা কার সাহায্যে ব্যাখ্যা করতে পারছি, সেটা হচ্ছে মোহ ডিসকন্টিনিউটিতে টি ওয়েভের গতির মাধ্যমে। আচ্ছা, এই মোহ যে এরিয়াটা, মোহ যে ডিসকন্টিনিউটি এরিয়াটা, এটা কত গভীরতায় থাকে, 5 থেকে 10 কিলোমিটার, ঠিক আছে। এটা কোথায় থাকে, ওসিয়ানিক ক্রাস্টে, মানে সমুদ্র, যেখানে সরি সমুদ্র তলে, ঠিক আছে। আর 30 থেকে 35 কিলোমিটার গভীরে থাকে কোথায়, কন্টিনেন্টাল ক্রাস্টে, মানে এটা হচ্ছে ভূত্বক, যেখানে ভূত্বক এরিয়া, যেখানে মানে সমুদ্র না ভূভাগ আছে, সেখানে থাকে, এই গভীরতায় থাকে। এই যে মোহরভিচিচ মানে এই যে ব্যক্তিটার নাম মোহরভিচিচ, সেই ব্যক্তিটাই যে ডিসকভারি করেছিল, সেটা মানে তার মাধ্যমে অবজার্ভ করা গেছিল কি, 2 sets of P wave and S wave from shallow earthquakes, ঠিক আছে, one traveling directly through the crust and another refracted through the higher velocity mantle, ঠিক আছে। তাহলে একটা কি হচ্ছে, একটা ট্রাভেলিং থ্রু দ্য ক্রাস্ট, ঠিক আছে, একটা ক্রাস্টের ভেতর দিয়ে ট্রাভেল করে যাচ্ছে, এবং আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে তার ভেলোসিটি কিন্তু হায়ার ভেলোসিটি মেন্টেলে কিন্তু গিয়ে প্রবেশ করছে। বোঝা গেল? তাহলে এই ঘটনাটাকে তোমাদেরকে সহজ ভাষায় তোমাদের মতো ভাবে লিখতে হবে, এবং তার সঙ্গে এই যে ছবিটা যেটা দিয়েছি এটা কিন্তু তোমাদেরকে মানে অ্যাড অন করতে হবে। এরপরে আছে গুটেনবার্গ বিচ্ছিন্নতা বা গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। তাহলে এই ছবিটাও আমরা যাই, গুটেনবার্গ কোথায়, গুটেনবার্গ হচ্ছে, দেখো এখানে রয়েছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। এটা কি, এর উপরের লেয়ারটা কি, এটা হচ্ছে মেন্টাল, এটা হচ্ছে মেন্টাল, মেন্টাল আর নিচে আছে কি, কোর, নিচে আছে কোর। এই মেন্টাল আর কোরের ভেতরে যে বর্ডার এরিয়াটা, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় গুটেনবার্গ ডিসকন্টিনিউটি এরিয়া। ওকে, এই এরিয়াতে কি হচ্ছে, যেখানে মেন্টাল এবং বাইরের কোর, মানে কোর কি, কোরে আমি অলরেডি বলেছি যে কোরের মধ্যে দুটো লেয়ার থাকে, ঠিক আছে। মনে করো আমি শুধু কোরটাকে আঁকছি, ওকে, কোরটাকে আঁকছি আমি এখানে। এই কোরের ভেতরে দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে ইনার আর একটা হচ্ছে আউটার। এই ইনার লেয়ারটা কি, ইনার লেয়ারটা হচ্ছে সলিড, ওকে, আর আউটার লেয়ারটা কি, লিকুইড। এগুলো নিয়ে কিন্তু একটু পরেই আমরা আলোচনা করব যে সলিড আর লিকুইড কিভাবে এফেক্ট ফেলছে। যখন এই গুটেনবার্গ বিচ্ছিন্নতা আমরা বলছি, তখন এখানে কত গভীরতায় থাকছে, 2900 কিলোমিটার গভীরতায় এটা অবস্থিত। এবং এই এরিয়াটায় কি দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে মার্কিং দ্য বাউন্ডারি বিটুইন সলিড লোয়ার মেন্টাল অ্যান্ড লিকুইড আউটার কোর। আমি কি বললাম, এবার এই জায়গাটায় আউটার কোরটা কি, লিকুইড আছে, যেটাই বললাম আউটার কোর লিকুইড আছে, এবং তার উপরের যে লেয়ারটা, যেটাকে বলা হচ্ছে মেন্টাল, এর উপরে মেন্টাল ছিল, তো এই মেন্টাল কি ছিল, মেন্টাল হচ্ছে সলিড, ঠিক আছে। মেন্টাল হচ্ছে কি, মেন্টাল হচ্ছে সলিড, ওকে, মেন্টাল হলো সলিড এবং আউটার কোর হচ্ছে লিকুইড। এবং এখানে দেখাচ্ছে যে এস তরঙ্গ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কেন বিলুপ্ত হচ্ছে, এখান থেকে যখন যাচ্ছিল এস তরঙ্গটা এরকম ভাবে, কালার চেঞ্জ করে দিচ্ছি আমি, কোনো অসুবিধা নেই। এস তরঙ্গটা যখন এখান থেকে যাচ্ছিল, এখানে কোন লেয়ার আছে, এখানে আছে লিকুইড এরিয়ার ভেতরে কি এস ওয়েভ যেতে পারে, অ্যান্সার করো। লিকুইড এরিয়ার ভেতর দিয়ে এস ওয়েভ যেতে পারে না। তাহলে এস ওয়েভ যদি লিকুইড এরিয়ার ভেতর দিয়ে
সরি, যেতে না পারে, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে তরল কোনো স্তর রয়েছে। এবং পি তরঙ্গ এখানে কি হচ্ছে, পি তরঙ্গ বেঁকে যাচ্ছে। কেন বেঁকে যাচ্ছে? এই পি তরঙ্গ বেঁকে যাচ্ছে কেন? রিফ্র্যাকশনের জন্য। ওকে, তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে পৃথিবীর ভূত্বকের কোন স্তরে কি রয়েছে। তাহলে আমরা একটা মোহ ডিসকন্টিনিউটি আমাদের লিখতে হবে, যেখানে আমাদের পি ওয়েভের ভেলোসিটি অনেক বেড়ে যাচ্ছে, এবং গুটেনবার্গ ডিসকন্টিনিউটিতে আমরা লিখবো যেখানে এস তরঙ্গ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওকে, এবার এই ছবিটা যেটা আমি বললাম, এই ছবিটা তোমাদেরকে মনে রাখতে হবে যে কোন জায়গায় কি অবস্থা, কোন লেয়ার অবস্থিত, কোন জায়গায় কোন মনে করো ক্রাস্ট, মেন্টেল, ঠিক আছে, তারপরে হচ্ছে কোর, এগুলোর প্রত্যেকটা গঠনটা তোমাদেরকে মনে রাখতে হবে। এর একটা ছবি কিন্তু দিতে হবে। এইবার আসছে শ্যাডোজোন। শ্যাডোজোন কি? শ্যাডোজোন হচ্ছে, আমি কি বললাম এতক্ষণ, আমি এতক্ষণ এটাই তো বললাম যে এস ওয়েভ যে আছে, এস ওয়েভ লিকুইডের ভেতর দিয়ে যেতে পারে না, তাই তো, লিকুইডের ভেতর দিয়ে যেতে পারে না। আচ্ছা, এস ওয়েভ যদি লিকুইডের ভেতর দিয়ে না যায়, তাহলে মনে করো কোনো একটা লেয়ার এরকম, এটা যদি কোর লেয়ার হয়, এর ভেতরের পার্টটা হচ্ছে সলিড এবং তার বাইরের পার্টটা কি, বাইরের পার্টটা হচ্ছে লিকুইড। তাহলে মনে করো ভূমিকম্পের এপিসেন্টার, এপিসেন্টার বোঝো তো নিশ্চয়ই সবাই, যেখান থেকে ভূমিকম্প শুরু হয়েছে, মনে করো এটা এপিসেন্টার। এই এপিসেন্টার থেকে পি ওয়েভ, এস ওয়েভ দুটোই বেরোবে। তাহলে এস ওয়েভ কি যেতে পারবে এর ভেতর দিয়ে? যেতে পারবে না। তাহলে এস ওয়েভ এরম ভাবে যাবে, ক্লিয়ার? আর পি ওয়েভ কিভাবে যাবে? পি ওয়েভের কালারটা আমি চেঞ্জ করছি, ব্লু কালার দিচ্ছি। পি ওয়েভ এরকম ভাবে যাবে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, দুটো কোণের তৈরি হচ্ছে, যেখানে এস ওয়েভের ভেতরে কোণের ডিফারেন্সটা কি হচ্ছে, এস ওয়েভের কালারটাকে আমি আবার চেঞ্জ করলাম, এস ওয়েভের ভেতরে কোণের ডিফারেন্স কি হচ্ছে, বেশি হচ্ছে, যেটা হচ্ছে 103 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। এই কোণের ভেতরে এস ওয়েভ থাকছে। কেন এস ওয়েভ থাকছে? এই তরঙ্গ বাইরের কোনো তরল, মানে তরল করে কিন্তু প্রবেশ করতে পারে না, ঠিক আছে, এবং না পারার জন্যই কিন্তু এস ওয়েভ এই লিকুইড স্তরের ভেতর দিয়ে যায় না। এবং পি ওয়েভ কি হচ্ছে, পি ওয়েভে যেহেতু মানে তরল, কঠিন, গ্যাস তিনটে স্তরের ভেতর দিয়ে যেতে পারে, তাই এর কোণের ভ্যালু হচ্ছে কত, 103 ডিগ্রি থেকে 142 ডিগ্রি। এবং এই তরঙ্গগুলি তরল করে প্রবেশ করে এবং বেঁকে যায়, ও দুর্বল হয়ে পড়ে। কেন বেঁকে যায়? রিফ্র্যাকশনের জন্য। বোঝা গেল? চলো ছবির মাধ্যমে দেখাই। এই যে এই ছবিটা, খুব সুন্দর একটা ছবি তোমাদের জন্য নিয়ে এসেছি, সোর্স অফ সেসমিক ওয়েভস। এখান থেকে সেসমিক ওয়েভ মানে শুরু হয়েছে, এপিসেন্টার যাকে বলে। এবার কোর, এটা হচ্ছে কোর, কোরের ভেতরে কি আছে, আমি কি বললাম, কোরের ভেতরে সলিড, বাইরে লিকুইড। তাহলে এস ওয়েভ যখন যাচ্ছে, এস ওয়েভ যাওয়ার সময় কি হচ্ছে, যেহেতু লিকুইড তাই তার ভেতর দিয়ে যেতে পারছে না, ক্লিয়ার তো? তাহলে এস ওয়েভ আস্তে আস্তে এরকম বেঁকে যাচ্ছে, বোঝা গেল? এবং এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এটা কত ডিগ্রি, 103 ডিগ্রি। এস ওয়েভের যে মাঝখানের যে জায়গাটা, এই আমি অন্য কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি, এখানে রেড কালার দিলাম, এই যে জায়গাটা, এটাকে বলা হয় এস ওয়েভের শ্যাডো জোন। মনে থাকবে, এটাকে বলা হয় এস ওয়েভের শ্যাডো জোন। আর পি ওয়েভে কি হচ্ছে, পি ওয়েভ তো যেতে পারে, পি ওয়েভ এখান থেকে এরকম ভাবে যাচ্ছে। তাহলে এই যে ডিফারেন্সটা 103 ডিগ্রি থেকে 150 ডিগ্রি, এদিকেও সেম। এবং পি ওয়েভ এখান থেকে যাওয়ার পরে আবার এখান থেকে বেরিয়ে আসছে। আচ্ছা, কেন কেন বেরিয়ে আসছে? আমরা রিফ্র্যাকশন নিয়ে কি বলেছিলাম, রিফ্র্যাকশন আমি কি বলেছিলাম, যখন লেয়ার চেঞ্জ হচ্ছে, লিকুইড বলেছিলাম তো, এখানে মনে করো জল আছে বলেছিলাম। তাহলে জল কি, জল হচ্ছে অন্য মাধ্যম। এখানে কি ছিল, এখানে ছিল বায়ু, বায়ু হচ্ছে গ্যাসীয় মাধ্যম, জল হচ্ছে লিকুইড মাধ্যম। তাহলে যখন মাধ্যম চেঞ্জ হচ্ছে, তখন কি হচ্ছে, জিনিসটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এই ডিরেকশনে যাওয়ার কথা ছিল, আলটিমেট আসছে এই ডিরেকশনে, এইটাকেই তো বলে রিফ্র্যাকশন। তাহলে এই জিনিসটাই তো এখানে হচ্ছে। এটা কি, এটা হচ্ছে লিকুইড, আর এটা কি আছে, এটা বলো, এটা কি আছে, এটা সলিড, এটা সলিড। এবং সলিড লিকুইড থেকে যখন সলিডে যাচ্ছে, তার কি হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে। বোঝা গেল? তাহলে যে ঘটনাগুলো আমি বললাম, এগুলো দেখো প্রত্যেকটা ডিরেকশন হালকা হলেও চেঞ্জ আসছে। এই যে প্রত্যেকটা ঘটনা বললাম, সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারলাম। এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে একসঙ্গে মিলিয়ে লিখতে হবে। এবং এর মাধ্যমেই দেখো আমরা কিসের ব্যাখ্যা পাচ্ছি, এর মাধ্যমে আমরা পৃথিবীর যে অভ্যন্তরীণ কোর বা ইনার কোর, তার ধারণা পাচ্ছি। এবং সেখান থেকে কি বলতে পারছি, সেখান থেকে আমরা বলতে পারছি যে 142 ডিগ্রির পর পি তরঙ্গ আবার দেখা যায়। সেটাই তো বললাম, 142 ডিগ্রির পর পি তরঙ্গ আবার দেখা যায়, মানে এখানে এটা পি ওয়েভের ক্ষেত্রে পি ওয়েভের পাতের কথা বলছি। এবং এর থেকেই বোঝা যায় যে অভ্যন্তরে একটি কঠিন অংশ রয়েছে, একটা কঠিন অংশ রয়েছে যাকে বলা হয় ইনার কোর। এবং এস তরঙ্গ যেখান দিয়ে যেতে পারে না, সেটা কি স্তর রয়েছে,
সেটা হচ্ছে আউটার কোর, যেটা হচ্ছে লিকুইড দিয়ে তৈরি। কারণ আমরা এস তরঙ্গ এবং পি তরঙ্গের বৈশিষ্ট্য শুরুতেই আলোচনা করেছি, সরি, এর বৈশিষ্ট্য শুরুতেই আলোচনা করেছি এবং এর ভেতরে কি কি জিনিস রয়েছে সেগুলো ব্যাখ্যা করেছি। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে এই কোশ্চেনটার অ্যান্সার লিখতে হবে। বোঝা গেল? সবার আই থিঙ্ক ক্লিয়ার। অপশনাল পেপার নিয়ে যাদের লিখতে সমস্যা, যাদের অপশনাল পেপারের চিন্তা, এই কোশ্চেনটা কিন্তু মানে 2017 সালে এসেছিল, 2017 কোশ্চেন, এটা রিপিট হতেই পারে। তো এটা কিন্তু সবাই রেডি করে যেও, ঠিক আছে? তো আই থিঙ্ক এই কোশ্চেনটা আমরা যা যা দরকার সবকিছু আলোচনা করে দিয়েছি, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। জাস্ট সরি, যা যা দরকার ছিল সবকিছু ডিসকাস হয়ে গেছে। এবার তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে তুমি পরীক্ষার খাতায় লিখে আসবে। তো এই হলো আজকে আমাদের জিওগ্রাফি অপশনালের যে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? জিওগ্রাফি অপশনালের যে ফার্স্ট ক্লাস, সেটা কিন্তু আমরা এখানেই মানে কমপ্লিট করলাম। আচ্ছা, এবার তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে। আমাদের কাছে যে ব্যাচগুলো চলছে, আজকে আমি টেমপ্লেটগুলো শো করিনি, নেক্সট দিন আমি শো করে দেবো, অসুবিধা নেই। ডাব্লিউবিসিএস থেকে শুরু করে অন্যান্য যে অল কম্বাইন্ড এক্সাম, ঠিক আছে, তার কিন্তু ব্যাচ আমাদের কাছে চলছে। আমাদের ক্লাস তোমরা দেখে নিচ্ছ কেমন ভাবে ক্লাস এখানে করাচ্ছি, এই মানে এই কোয়ালিটি তোমাদেরকে ডেলিভার করা হয়। যদি ক্লাসে অ্যাডমিশন নিতে চাও তাহলে কি করবে, এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে ইনফরমেশন নিয়ে নাও, ঠিক আছে? কত টাকা ফিস, কত কি, সমস্ত কিছু বলে দেওয়া হবে। আজকে আমি মানে টেমপ্লেটগুলো শো করতে পারিনি, আমি নেক্সট দিন শো করে দেবো। আজকে আসলে পিপিটিটা মানে বানানো, মানে লাস্টের পার্টটা এডিট করা হয়নি সম্পূর্ণভাবে টেমপ্লেট দিয়ে। তো যদি অ্যাডমিশন নিতে চাও নিতে পারো। আর তাছাড়াও কিন্তু আমি নিজে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্স করাই, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কি অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটোই, অবজেক্টিভ ডেসক্রিপটিভ দুটোই করায়। মান্থলি ফিস নিই 50 টাকা করে, এবং সেখানে কি কি থাকে, ভিডিও ক্লাস থাকে যেটা লাইভ থাকে, এবং তার সঙ্গে কি থাকে, পিডিএফ থাকে। ওকে, যদি দেখতে চাও দেখতে পারো, আমাদের মানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্লেলিস্ট রয়েছে সেখানে রয়েছে। এছাড়াও মানে যেমন আমাদের এখানে ইংলিশ পড়াচ্ছেন ইংলিশ ফ্যাকাল্টি মোহন স্যার, ডেসক্রিপটিভ অবজেক্টিভ দুটো ইংলিশই কভার করছেন। বাংলা পড়াচ্ছেন অন্তরা ম্যাম, দেখেছো নিশ্চয়ই, বাংলা ক্লাসে অনেকে অ্যাডমিশনও নিয়েছে। তো তারপরে আমাদের ম্যাথ পড়াচ্ছে অয়ন স্যার, সায়েন্সের পার্টটা অয়ন স্যার দেখে নিচ্ছে, এবং ইকোনমিক্সের পার্টে রয়েছে তন্ময় স্যার। তো যদি এই ক্লাসগুলো যাদের ইন ফিউচার টার্গেট আছে ডাব্লিউবিসিএস, যদি লক্ষ্য থাকে এই ক্লাসগুলো করার, করতেই পারো অবশ্যই। আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি যতদূর সম্ভব। একটা টাইম মানে একটা লিমিট অবধি আমরা ফ্রিতে দিতে পারি, তার উপরে তো আমরাও দিতে পারি না, এইটুকু বোঝো সবাই যারা সরকারি চাকরির প্রিপারেশন নাও। তো যদি মনে হয় মানে পরের পার্টটা করতে হবে, শিখতে হবে, এখান থেকেই শিখবো, তাহলে অবশ্যই এই নাম্বারে কল করে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, এবং বিভিন্ন ইনফরমেশন মানে যা যা ইনকোয়ারি তোমাদের মনে রয়েছে সেগুলো জানতে পারো। চলো আজ এই অবধি শেষ করছি ভিডিওটা। আমারও গলাটা মাঝে মাঝে কাশি হয়ে আসছে, খুসখুস করছে, বুঝতেই পেরেছো। ক্লাসের ভেতরে অনেকবারই ডিস্ট্রাকশন হয়েছে, কি করব বলো, ভিডিও তো বানাতে হবে তোমাদের জন্য, তাই না? কারণ তোমরাও অপেক্ষা করে বসে আছো, আর এইটুকু জিনিস তোমরা ম্যানেজ করে নেবে, এইটুকু বিশ্বাস তোমাদের উপর আছে, এইটুকু তো তোমরা করেই নেবে, অসুবিধা তো কিছু নেই। চলো আজ এই অবধি, নেক্সট দিন আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ এই অবধি সবাইকে ভিডিওটা দেখার জন্য।